মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তাররা রয়েছেন। ৩২ জনকেই ঢোকার অনুমতি দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকবেনই, সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনিও বৈঠকে রয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং ৩২ জন তাদের প্রত্যেককেই ঢুকতে দেওয়া হয়েছে। তারা বৈঠকে থাকবেন বলে এখনো পর্যন্ত পাওয়া খবর। যদিও আগে নবান্নের তরফে মুখ্য সচিবের একটি মেল চিকিৎসকদের কাছে যায়, সেখানে বলা হয় ১৫ জন তারা বৈঠকে অংশ নিতে পারবেন, কিন্তু পরে দেখা যায় যেরকম ডাক্তারদের আগে দাবি ছিল যে ৩০ জনকে ঢুকতে দিতে হবে, সেই সিদ্ধান্তও মেনে নেওয়া হয়েছে। বৈঠক চলছে, বৈঠকে কোন বিষয় উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তবে চিকিৎসকদের তরফে বৈঠকের আগে, বৈঠকে যাওয়ার আগেও তাদের তরফে বলে দেওয়া হয়েছিল যে ৫ দফা দাবি ছিল সেই ৫ দফা দাবিতেই তারা অনড়, সেই ৫ দফা দাবি থেকে কোনো মতেই তারা পিছু হটবেন না, এমনটা তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা জানি যে ধর্ণামঞ্চে যে ছবি আমরা দেখাচ্ছি, যেখানে ধর্ণামঞ্চে আচমকাই স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণামঞ্চ, সেখানে আচমকাই উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে তিনি জানান যে আন্দোলনকারীদের পাশে রয়েছেন তিনি, তাদের সমব্যথী। একই সঙ্গেই ঝড় জল বৃষ্টিতে আন্দোলন চলছে, তাই নিয়েও তিনি দুঃখিত। তিনি বলেন যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সিবিআইয়ের কাছে তিনি দাবি রাখছেন যাতে দ্রুত বিচার হয়। সেই জায়গা থেকে আলোচনার একটা বিষয় হয়। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর এই যাওয়াকে স্বাগত জানান এবং তারাও আলোচনা চাইছেন, এমনটা জানানো হয় এবং সেই আলোচনা এখনো পর্যন্ত চলছে। কি আপডেট রয়েছে, শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রেয়সীর কাছ থেকে আরও গোটা বিষয়টা বুঝে নেব। একেবারে কালীঘাটে রয়েছেন শ্রেয়সী, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, তোমাকে যেটা জানাই যে এই মুহূর্তে কিন্তু বৈঠক শুরু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে যারা এসেছিলেন তারা প্রায় প্রত্যেকেই কিন্তু কার্যত ভেতরে ঢুকেছেন, অর্থাৎ বাসে করে যতজন এসেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু ভেতরে ঢুকেছেন। যদিও ১৫ জনের কথা বলা হয়েছিল বৈঠকে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যতজন এসেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বৈঠকে ঢুকেছেন, এমনটাই কিন্তু এই অর্থাৎ এক্ষেত্রে যে সিকিউরিটি জোন, সেই সিকিউরিটি জোন পেরিয়ে মুখ্যমন্ত্রী বাসভবনের দিকে গেছেন, এমনটাই কিন্তু দেখা গেল। অর্থাৎ বাসে আসার সংখ্যা, সেই যে জুনিয়র ডাক্তারদের যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু কোনোভাবেই সেটা ১৫ ছিল না, ১৫ থেকে অনেক বেশিই ছিল। প্রায় ৩১ থেকে ৩২ জন ছিলেন তারা সংখ্যা এবং কার্যত দেখা গেল যে মুখ্যমন্ত্রী বাসভবনের দিকে তার সিকিউরিটি জোন পেরিয়ে কিন্তু সেই প্রত্যেককেই কিন্তু কার্যত পুলিশ কর্ডন করে নিয়ে যায়। এবং সেই জায়গা থেকে তোমাকে জানাই যে এক্ষেত্রে বৈঠক কিন্তু যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে সেই বৈঠকের দিকে কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু নজর রয়েছে সকলের। এবং তোমাকে যেটা এই মুহূর্তে জানাই যে এই যে বৈঠক, সেই বৈঠকের ক্ষেত্রে কিন্তু যে পরিস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের যে পরিস্থিতি হয়ে রয়েছে, যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছে, নির্দিষ্টভাবে প্রতিবাদ করছেন, তারা কর্মবিরতি পালন করছেন এবং গত ৪ দিন ধরে তারা স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু লাগাতার অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বৈঠকে পরে সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা সেই বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেখানে জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে এক্ষেত্রে তাদের যে ৫ দফা দাবি, সেই ৫ দফা দাবির ভিত্তিতেই কিন্তু সেক্ষেত্রে আজকে আলোচনা করতে হবে, বৈঠকটা করতে হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু খুব স্পষ্ট যে বিষয়টা বারে বারে বলছি যে তাদের যে আজকের যে মেল, সেই মেলে কিন্তু ৫ দফা দাবির কথা উল্লেখ করা হলো, সেখানে কিন্তু নির্দিষ্টভাবে লাইভ স্ট্রিমিং বা লাইভ টেলিকাস্টের কথা বলা হয়নি, যদিও সেখানে ট্রান্সপারেন্সির কথা বলা হয়েছে। এবং কার্যত দেখা যাচ্ছে যে সেই যে মেলে তারা ৫ দফা দাবির কথা উল্লেখ করছেন, সেই মেলের পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে যে সেই মেলের পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে যে সিএস এর পক্ষ থেকে, অর্থাৎ মুখ্য সচিবের পক্ষ থেকে যে মেল যাচ্ছে, সেই মেলে কিন্তু তাদেরকে আজকে সন্ধ্যে ৬টার সময় কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে সেখানে কিন্তু বৈঠকের জন্য ডাকা হচ্ছে। ফলে সার্বিকভাবে সারা দিনের যদি তুমি যে ঘটনা প্রবাহ সেটা যদি তুমি দেখো, সকালে বেলা তুমি মুখ্যমন্ত্রী তার সেক্ষেত্রে যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে ডিজিকে সঙ্গে নিয়ে হঠাৎ তার চলে যাওয়া এবং সেক্ষেত্রে যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার তাদের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখা, যেখানে তিনি বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তাদের দিদি হিসেবে তাদের সঙ্গে কথা বলতে আসছেন। পাশাপাশি কিন্তু তিনি এটাও বলছেন যে তাদের যে দাবিগুলো নির্দিষ্টভাবে সহানুভূতির সঙ্গে কিন্তু সেই দাবিগুলো তিনি দেখবেন, এমনটাও কিন্তু বলছেন তারা। এবং তার পরবর্তীকালে কিন্তু দেখা যাচ্ছে যে ডাক্তারদের তরফ থেকে যে মেল করা হচ্ছে, সেই মেলে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে ডাক্তারদের তরফে যে মেল, সেই মেলে কিন্তু তার যে আশা, অর্থাৎ তার যে অবস্থান মঞ্চ, স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে তার যে যাওয়া, সেটাকে কিন্তু স্বাগত জানানো হচ্ছে। অর্থাৎ তিনি যে গেছেন তাদের সেখানে সেটাকে স্বাগত জানানো হচ্ছে এবং পাশাপাশি তারা সেখানে ডিমান্ড করছেন যে তাদের ৫ দফা দাবির ভিত্তিতে তারা আলোচনা চাইছেন এবং সেই আলোচনাটাই তারা যে কোনো সময়
সময়, অর্থাৎ তারা যেটা বলেছেন যে কোনো সময় যখন খুশি মুখ্যমন্ত্রী তাদেরকে ডাকুন, তারা কিন্তু সেই আলোচনাতে রাজি। যদিও সেক্ষেত্রে সেই 5 দফা দাবি ভিত্তিতে তারা আলোচনা চাইছেন এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে সেই মেলে কিন্তু তারা কতজন আসতে চান, কতজন যাবেন সেই বিষয়টা কিন্তু কোনো উল্লেখ করেননি। এবং এই মেলের পরিপ্রেক্ষিতে মুখ্য সচিবের কাছ থেকে যে মেল এসেছিল সেই মেলে কিন্তু দেখা গিয়েছিল যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে 15 জনের কথা বলা হয়েছে, যে 15 জনকে আসতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু যেটা বলা হয়েছে আজকে সন্ধ্যে 6টার সময় কালীঘাটে বাসভবনে এই বৈঠকটার কথা বলা হয়েছে। এবং কার্যত দেখা যায় যে ডাক্তাররাও কিন্তু তারা কিন্তু 15 জনের কথা বলা থাকলেও সেখানে কিন্তু কার্যত 30-এর বেশি জুনিয়র ডাক্তার তারা এই মুহূর্তে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে কিন্তু তারা গেছেন এবং কোনোভাবেই কিন্তু তারা যখন মুখ্যমন্ত্রী যে বাড়ির দিকে যাওয়ার আগে যে সিকিউরিটি জোন, সেখানে যাওয়ার সময় যে পুলিশের সিকিউরিটির জায়গা রয়েছে যেখানে কিন্তু কার্যত নাম মিলিয়ে অথবা বিভিন্ন সময় আমরা দেখেছি যে ঢুকছেন তাদের নাম মিলিয়ে অথবা সেক্ষেত্রে তারা তাদের কি নাম মেরা যে নামগুলো আছে সেই নামের ব্যক্তি ঢুকছেন কিনা, সেই সংখ্যার ব্যক্তি ঢুকছেন কিনা সেইগুলো যেগুলো চেক করা হয়। আজকে কিন্তু জুনিয়র চিঠিতে অর্থাৎ মেলে 15 জনের কথা লেখা থাকলেও যতজন এসেছেন অর্থাৎ 30-এর অধিক জুনিয়র ডাক্তার এসেছেন তারা কিন্তু প্রত্যেকে ভেতরে ঢুকেছেন এবং তাদেরকে কিন্তু কোনোভাবে আটকানো হয় না। তার মাথা গুনে 15 জনে ঢুকবে, 15 জনের বেশি ঢুকবে না, সেই বিষয়টা কিন্তু কার্যত করা হয়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে সরকারের তরফে মুখ্যমন্ত্রী তার একেবারে ঘটনাস্থলে চলে যাওয়া, তার অবস্থান মঞ্চে চলে যাওয়া, জুনিয়র ডাক্তারদের মেল করা, সেই মেলের সঙ্গে সঙ্গে উত্তর আসা, এই সামগ্রিক সমস্ত কিছু নিরেখে কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে যে এক্ষেত্রে কি কোনো জায়গায় যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই অচলাবস্থা কি কোনোভাবে কাটতে পারে। আমি এই জায়গাতে আসবো, শ্রেয়সী একটু সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীরের কাছ থেকে আরো আপডেট। শ্রেয়সী তোমার কাছে আসছি, সঙ্গে থাকো প্রবীর। দেখো, এই যে বৈঠক শুরু হয়েছে স্বাভাবিকভাবে এই বৈঠকের আবহ কিন্তু আজকে সকালবেলায় তৈরি হয়ে যায়। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হঠাৎই ধর্ণা মঞ্চে তিনি পৌঁছে গেলেন এবং আন্দোলনরত চিকিৎসকদের তিনি অনেকগুলো কথার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কথা, এক হচ্ছে কাজে যোগ দিন এবং আপনাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো আমাকে সময় দিন, আমি বিবেচনা করব। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আন্দোলনরত চিকিৎসকরা তারা মনে করছেন যে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা জানিয়েছেন যে তারা যে কোনো আলোচনায় যে কোনো সময় যেতে রাজি রয়েছে। পরে বিকালের দিকে দেখা যায় যে তারা বৈঠক করে নবান্নকে এবং মুখ্যমন্ত্রীকে তারা জানান তারা বৈঠকে যেতে প্রস্তুত। কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে মুখ্য সচিবের কাছ থেকে চিঠির উত্তর আসে। সন্ধ্যা 6টায় মুখ্যমন্ত্রীর বাসভবনে আজকে এই বৈঠক হবে এবং 15 জন আসতে পারবেন এই বৈঠকে। এখন দেখা যাচ্ছে যে বৈঠকটায় যেটা জানা যাচ্ছে 32 জনের মতো প্রতিনিধি তারা কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন, যেখানে আগে থেকে মুখ্যমন্ত্রী যেমন ছিলেন পাশাপাশি মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং রাজ্য পুলিশের ডিজি তারা উপস্থিত ছিলেন। অর্থাৎ প্রশাসনের একদম উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছে বৈঠকের জন্য। সুতরাং অনেকেই মনে করছেন যে আজকের এই বৈঠকেই একটা সমাধান সূত্র পাওয়া যাবে। বিশেষ করে আন্দোলন যারা করছেন, কর্মবিরতি করছেন চিকিৎসকরা, তারা তাদের আন্দোলন তুলে নেবেন। তার কারণ হিসাবে মুখ্যমন্ত্রী অনেকবারই বলেছেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এর প্রভাব পড়ছে, সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থায় প্রভাব পড়ছে। ইতিমধ্যে 19 জন মানুষ নিহত হয়েছে বিনা চিকিৎসায়, তাদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন আমার উপর ভরসা রাখুন, আপনারা কাজে যোগ দিন, আপনাদের দাবি দাবার সময় দিন, আমি বিবেচনা অবশ্যই করব। এই একটা ইতিবাচক পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আজকের এই বৈঠক শুরু হয়েছে। যে বৈঠকে মনে করা হচ্ছে যে মূল যে এখন এই সমস্যা এসে দাঁড়িয়েছে ডাক্তারদের কর্মবিরতি, সেই কর্মবিরতি তুলে নিতে পারেন আন্দোলনরত চিকিৎসকরা এবং সেটা যদি হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিষেবার উপর যে একটা সমস্যা দেখা দিয়েছে সেই অন্তত সেইটা আপাতত কাটবে। বাকি থাকলো আরজিকরকে সামনে রেখে যে দাবি দাবা চিকিৎসকদের রয়েছে সেই দাবি দাবার ক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রীকে তারা এই যে সামনাসামনি বসে কি বলেন সেটা দেখার বিষয়। রাজ্য প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কি আশ্বাস দেন সেটাও দেখার বিষয়। আমি আসবো প্রবীর তোমার কাছে, তুমি সঙ্গে থাকো। আমি আবারও শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী, তার মানে এতক্ষণ পর্যন্ত যে বৈঠক চলছে এবং যে 32 জনের কথা তুমি বলছিলে তারা সেখানে ঢুকেও গেছেন, তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে শ্রেয়সী এই পরিস্থিতিতে লাইভ স্ট্রিমিং ছাড়াই তার মানে বৈঠক হচ্ছে এবং বৈঠক আলোচনা ফলপ্রসূ হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তাই তো শ্রেয়সী?
লাইভ স্ট্রিমিং এর কথা আজকের মেলে স্টুডেন্টদের পক্ষ থেকে উল্লেখ করা হয়নি এবং কার্যত সেই বিষয় নিয়ে কিন্তু কোনো কথাও বলা হয়নি। কিন্তু সিএস এর পক্ষ থেকে যে পাল্টা মেল গিয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, সেখানে কিন্তু কিছু উল্লেখ করা হয়নি। তোমাকে আমি একটা ঘটনাক্রম যদি একটুখানি তোমাকে বলি, যে একটু যদি পিছিয়ে যাই আমরা, যাদবপুরে যে হোক কলরব আন্দোলন হয়েছিল, সেই হোক কলরব আন্দোলনের দীর্ঘ কয়েক মাস ধরে কিন্তু সেই আন্দোলন চলেছিল এবং যেখানে স্টুডেন্টদের দাবি ছিল যে এক্ষেত্রে উপাচার্যকে পদত্যাগ করতে হবে এবং কার্যত সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শেষ একেবারে যখন সেক্ষেত্রে চূড়ান্ত পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, স্টুডেন্টরা তারা অনশন শুরু করে দিয়েছেন, সেই সময় কিন্তু কার্যত দেখা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী তিনি একদিন অতর্কিতে তিনি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি পৌঁছে গিয়েছিলেন এবং তারপরে তার উপস্থিতিতেই কিন্তু সেক্ষেত্রে উপাচার্য তিনি সিদ্ধান্ত নেন যে তিনি পদত্যাগ করবেন এবং পরবর্তীকালে তিনি পদত্যাগ করেন এবং সেই আন্দোলন কিন্তু সেক্ষেত্রে তারপরেই কিন্তু শেষ হয়েছিল। এবং হোক কলরব আন্দোলনও যদি তুমি একটু মনে রাখো, সেই যাদবপুর ইউনিভার্সিটির হোক কলরব আন্দোলন শুধুমাত্র কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির ভেতরের কোনো আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরঞ্চ সেই আন্দোলনের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি কিন্তু কলকাতার নাগরিক সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছিল, দেশে বিদেশে সব জায়গাতে কিন্তু সেইটা নিয়ে কিন্তু রীতিমতো প্রতিবাদ বা রীতিমতো বক্তব্য উঠে এসেছিল। সেই হোক কলরব আন্দোলনেও কিন্তু কার্যত দেখা গিয়েছিল যে একেবারে শেষ দিনে কিন্তু যখন আন্দোলন একদম যখন অনশন চলছে, যখন সেই সময় পরিস্থিতি একদম চরমে উঠেছে, সেই সময় হঠাৎ একদিন বিকেলবেলায় মুখ্যমন্ত্রী তিনি নিজে চলে গেলেন যাদবপুর ইউনিভার্সিটিতে এবং সেখানে তারপরে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলেন এবং তারপরেই উপাচার্য তিনি তার পদত্যাগপত্র দিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু আন্দোলন শেষ হলো। আজকেও কিন্তু কার্যত যদি ঘটনাক্রম দেখো, সকাল থেকে মুখ্যমন্ত্রী আজকে শনিবার, আজকে ছুটির দিন, আজকে নবান্ন বন্ধ থাকে, প্রশাসনিক ছুটির দিন, আজকে সরকারিভাবে ছুটির দিন, সেই ছুটির দিনেও কিন্তু আজকে সকালবেলা মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ তিনি ডিজিকে সঙ্গে করে নিয়ে তিনি চলে গেলেন অবস্থান মঞ্চে, যে অবস্থান মঞ্চে গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতারভাবে জুনিয়র ডাক্তাররা তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা রীতিমতো তারা সেই অবস্থান করছেন, যে অবস্থান মঞ্চে তারা রয়েছেন সেখানে তারা অবস্থান করছেন লাগাতার। এর মাঝখানে বৈঠকের চেষ্টা হয়েছে কিন্তু নবান্ন পর্যন্ত গিয়েও জুনিয়র ডাক্তারদের সেই বৈঠক হয়, সেই জায়গা থেকে এখন বৈঠকের একটা আবহ এবং বৈঠক চলছে এখনো পর্যন্ত। আমি আবারও চলে যাব আমাদের আরেক প্রতিনিধি প্রবীরের কাছে। প্রবীর, দেখো সব্যসাচী, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটা বলা যায়। আজকে শনিবার, ছুটির দিন, তা সত্ত্বেও দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দৌড়ে গেলেন ধর্ণা মঞ্চে এবং সন্ধ্যাবেলা ছুটির দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে এই সময় বৈঠক করছেন আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে। তার একটাই কারণ, সবচেয়ে বড়, যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়ছে, বলা যায় যে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন করছেন, কাজে যোগ দিচ্ছেন না। যদিও দাবি করা হচ্ছে যে সিনিয়ররা তারা কাজ করছেন, সিনিয়র ডাক্তার যারা প্রফেসর রয়েছেন তারা কাজ করছেন, কিন্তু যেহেতু এই সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার অন্যতম ভিত কার্যত জুনিয়র ডাক্তাররা, যারা সবসময় সিনিয়র ডাক্তারদের সহযোগিতা করেন চিকিৎসা ক্ষেত্রে, সেটা এমার্জেন্সি হোক, আউটডোর হোক, ইনডোর হোক, সব ক্ষেত্রে যারা জুনিয়র চিকিৎসকরা তারা সহযোগিতা করেন, তারা হাসপাতালের যে পরিষেবার যে মূল দায়িত্বের জায়গা সেটা অনেকটা ভার বহন করেন জুনিয়র চিকিৎসকরা এবং স্বাভাবিকভাবেই এই জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে থাকায়, কাজে না যাওয়ায় স্বাস্থ্য ব্যবস্থা একটা বিশাল ব্যাহত হচ্ছিল। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন যে গত কয়েকদিনে 29 জন প্রাণ হারিয়েছেন বিনা চিকিৎসায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গা থেকে বেরিয়ে আসা রাজ্য সরকারের কাছে এখন একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জোর দিচ্ছেন যে আপনারা চিকিৎসায় ফিরুন, আপনারা কাজে ফিরুন, আপনাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেগুলো অবশ্যই বিবেচনা করব। আপনাদের যে অভিযোগগুলো রয়েছে বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে, যেটা পুলিশ প্রশাসনের আধিকারিক হোক বা স্বাস্থ্য ব্যবস্থার আধিকারিক হোক, তাদের বিরুদ্ধে আপনার যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। তার কারণ তিনি বলেছেন যে অভিযোগ এলে দুম করে সাসপেন্ড করে দেওয়া বা তাকে সরিয়ে দেওয়াটা কাজ ঠিক বিষয় হবে না, কারণ অভিযোগটা যে সঠিক সেটাও খতিয়ে দেখতে হবে এবং সেটা খতিয়ে দেখতে গেলে সময় চাই। তাই আজকে সকালে ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সময় চেয়ে নিয়েছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যদি কেউ এর সঙ্গে দোষী হয়, যুক্ত থাকেন কোনো রকম ভাবে যে অভিযোগগুলো আসে, যদি খতিয়ে দেখা যায় যে এগুলো সত্যতা আছে, তাহলে তিনি ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়ে এসেছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে তখনই একটা আবহ তৈরি হয়েছিল এই জট, এবং সেই আবহেই আজকের বৈঠক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।